বাংলার চাষাবাদ, ধান, চাল এসবের কথা নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়, কিছুটা ছড়িয়ে যায় সেই আলোচনা। আমাদের ধান, চাল এবং এই কৃষি সভ্যতা যদি বলি, তার মানে চর্চা বহুকালের। এমনকি একটু অন্যভাবে যদি বলি যে আমরা বারবার এই ধান চালের সঙ্গে যে দেবীকে জড়িয়ে ফেলি, তিনি লক্ষ্মী। একেবারে আর্যদের যেভাবে আমরা লক্ষ্মীকে পাই, স্ত্রীকে পাই, রাকা বা সিনাবলীকে পাই, তার থেকে পরবর্তীকালে শস্যদেবী লক্ষ্মীর একটা অন্য বিবর্তন বা অন্য চেহারা এখন আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। বা দীপান্বিতা যে আমাদের পুজো হয়, দীপাবলি, এই দীপাবলির সময় আমরা যে কখনো কোনো বাড়িতে লক্ষ্মী অলক্ষ্মীর পুজো দেখি, কোনো কোনো আলোচকরা বা পণ্ডিতেরা বলেছেন এই অলক্ষ্মী আসলে আর্যেতর কৃষি লক্ষ্মী বা কৃষি দেবী। তাকে ঠিক বাদও দেওয়া গেল না। আবার মহিলারা মানে আর্য যে লক্ষ্মী, তার আগে এই আর্যেতর কৃষি লক্ষ্মীর পুজোও করলেন। এইরকম একটা সহাবস্থানের চিত্র ধরা পড়ছে এই কালী পুজোর দিন যে লক্ষ্মী অলক্ষ্মী পুজো হয় তার মধ্যে। সেখানে আর্য লক্ষ্মী এবং আর্যেতর যে লক্ষ্মী বা আর্য পূর্ব কৃষি লক্ষ্মী, এই দুটো বিষয় একসঙ্গে ধরা পড়ল। অন্যদিকে যখন থেকে শস্যদেবী হিসেবে লক্ষ্মী প্রতিষ্ঠিত হয়ে উঠলেন, ক্রমে ক্রমে বাংলার গ্রামগুলোতে, আমার মনে হয় যে এটা হয়তো রাঢ়বঙ্গের গ্রামগুলোতে এর ছাপ অনেক বেশি স্পষ্ট। সেখানে আমরা লক্ষ্য করব যে এই ধানের সঙ্গে লক্ষ্মী এমনভাবে জুড়ে গেলেন যে তিনটে আলাদা সময়ে লক্ষ্মী পুজো হওয়া শুরু করলো। এখন তো ক্রপ ক্যালেন্ডারটা একটুখানি অদল বদল হয়ে গেছে, এগিয়ে পিছিয়ে গেছে। যদি আমি পুরনো স্ট্রাকচারটাকে মেনেই এই পুজোগুলো রয়ে গেছে এরকম ধরি, তাহলে যখন একদম বীজতলা শুরু হতো, ধান বপন হতো চৈত্র মাসে, সেই সময়ের যে লক্ষ্মী পুজোর চল, তিনি হচ্ছেন হরিতা লক্ষ্মী, তিনি তার রং সবুজ। তারপর কোজাগরী লক্ষ্মী, তিনি হচ্ছেন স্বর্ণলক্ষ্মী, কারণ ধান তখন পেকে উঠছে আশ্বিনে। আবার যখন এই অঘ্রাণ মাসে ধান উঠছে, পৌষ মাসে, এই পৌষ মাসে যে লক্ষ্মীর পুজো প্রচলিত, তিনি হচ্ছেন অরুণা লক্ষ্মী, অর্থাৎ তিনি পরিপক্ক একজন শস্যদেবী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই তিনটে হরিতা লক্ষ্মী, স্বর্ণলক্ষ্মী এবং অরুণা লক্ষ্মী, এই তিনটে স্ট্রাকচারকে ধরলে এই ধানের বেড়ে ওঠা, ধানের পরিপক্ক হয়ে ওঠা এবং পরিণতির একটা খুব সুন্দর ছবি বোধহয় ধরা পড়ে। রাঢ়বঙ্গের কথা বললাম বটে, কিন্তু রাঢ়বঙ্গ ছাড়াও পূর্ববঙ্গ জুড়েও নবান্নের অনুষ্ঠানের নানা চল এবং নানা ধরনের যে নানা ধরনের যে তাদের নবান্ন প্রস্তুতির যে নানা বিষয়গুলো, সেগুলো আমি নানা সময় দেখেছি। যেমন এটা খুব পরিচিত একটি কবিতার সঙ্গে সংযোগ আছে বলে মনে হয় যে বলা যেতে পারে, এবং অনেকেই হয়তো সেই সূত্রে এক ধরনের সংযুক্ত খুঁজে পাবেনও। এই যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, কবিতায় জীবনানন্দ খুব স্পষ্ট করে বলছেন, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। এই কার্তিকের নবান্নের দেশে কাক হয়ে আসার একটা বিশেষ কারণ রয়েছে, যেখানে আমি বলবো যে মনীন্দ্রগুপ্তের লেখায় তার একটা বড় ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা পাই। আসলে যখন এই নতুন আমন ধানের শস্য ওঠে ঘরে, তখন এরকম ভাবে ভাবা হয় যে পূর্বপুরুষেরাও সেই শস্যের স্বাদ পেতে চান। এই কাক মানে কাকেদের বারবার এখানে দেখা হচ্ছে সেই পূর্বপুরুষদের সঙ্গে একভাবে। কখনো এই হারিয়ে যাওয়া যে আমাদের ভালোবাসার জমেরা, তাদের আত্মার প্রতিরূপ হয়ে কাকেরা ফিরে ফিরে আসছে, যে কারণে বারবার বিভিন্ন লোকজ ছড়া উঠে আসছে, কাউয়া কাউয়া কো কো,
আমাগো বাড়ি নবান্নের নেমন্তন্ন, এই যে বিভিন্ন লোক ছড়ায় বিষয়গুলো উঠে আসছে। এবং সবার প্রথমে যে নবান্ন প্রস্তুত করা হয় সেটা উৎসর্গ করা হয় কাকেদের, এবং এই কাকেদের দেওয়া হয় যে প্রসাদটি, তাকে কাক বলিও কোথাও কোথাও বলা হয়। তো এইটা আমার মনে হয় একটা খুব অপূর্ব বিষয়, যে শুধু আমার বর্তমান সমাজ নয়, আমার অতীতকেও আমি নবান্নের এই অনুষ্ঠানগুলোর সঙ্গে জুড়ে নিলাম। এবং নবান্ন এই পানীয় কোথাও প্রস্তুত করা হয় নতুন চাল বাটা, নারকেল, ডাবের জল, মিছরি এগুলো দিয়ে, আবার কোথাও কোথাও নতুন চালের গুঁড়ো, তার সঙ্গে ক্ষীর, ফল, নারকেল কোড়া বা রস করা, এই সব মিশিয়েও নবান্নের প্রসাদ তৈরি করা হয়। এবং মানুষেরা কিন্তু সেটাকে মুখে দেওয়ার আগে কপালে ছোঁয়ান। এবং এখানে আমার মনে হয় যে আসলে আমি নিশ্চয়ই ধান, আমাদের ধান চালের দেশ, আমরা সেই নবান্নের প্রসাদ আমরা খাবো, কিন্তু কপালে ছোঁয়ানোর মধ্যে বারবার যেই মাটির পৃথিবীর প্রতি একটা প্রণতি জানানোর বিষয়, সেইটা আমাকে খুব ভাবায় এবং অবশ্য আমার খুব ভালো লাগে। এবং এই নবান্নের শুধু প্রসাদই নয়, একটু সকালবেলা পুজো প্রসাদ এগুলোর পরে কিন্তু দুপুরবেলা আবার ভাতও খাওয়া হয়। অর্থাৎ নতুন ধানে ওঠার পর একদিকে যেমন তার এই সকালবেলার প্রসাদের মতো তার একটা বিন্যাসকে মানুষ দেখতে চান, আবার এই যে চিরদিনের চেনা ভাত ডালের গল্প, তার মধ্যেও নবান্নের একটা ভূমিকা রয়েছে। আবার পরের দিন কোনো কোনো গ্রামে আঁশ লবানো হয়, সেদিন কিন্তু মাছের ঝোল টোল সহযোগে আবার ভাত খাওয়ার, সবাই মিলে মিলিত হওয়ার একটা বিষয় রয়েছে। ফলে হেমন্তকে বারবার যেরকম একটা বর্ণহীন ঋতু বলে বিভিন্ন লেখায় সাহিত্যে মাঝে মাঝে উঠে আসে, তার ভোরের কুয়াশার চাদর, এই সব মিলে তার মধ্যে মনে হয় যে নবান্ন একটি পারস্পরিক মেলবন্ধনের একটি কি বলবো, মানুষের রংটা তো সবসময় বাহ্যিক হয় না, মনের রংটা হয়তো দেখা যায় না, নবান্ন তেমনই একটি রঙিন উৎসব। আমাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত বহরমপুর গ্রাম। আমার গ্রাম খুবই সমৃদ্ধশালী গ্রাম। এই গ্রামে চাষি এবং চাকরিজীবী দুয়ের মিশেল খুব ভালো। এখানে খুব ভালো ভালো সরকারি চাকরিজীবী এখানে আছেন, আবার এখানে খুব ভালো সমৃদ্ধশালী কৃষকেরও বাস। এই দুটোকে মাথায় রেখে আমাদের এখানে নবান্নের দিন স্থির করা হয়। আমি আমার জন্মাবধি দেখছি এবং পূর্বপুরুষদের কাছেও শুনে আসছি যে আমাদের এখানে রবিবারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের হয়তো সনাতনী নিয়মে শুক্লপক্ষের বৃহস্পতিবারে নবান্নের দিন করলে হয়তো সেটা সনাতনী নিয়ম অনুযায়ী ঠিক হয়, কিন্তু আমাদের যে কোনো একটা যদি বৃহস্পতিবারের নবান্ন করা হয় তাহলে দেখা যায় আমাদের গ্রামে যে সমস্ত চাকরিজীবী আছেন যারা বাইরে থাকেন তারা সেই দিনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই আমাদের গ্রামের মানুষজন আদি রীতিটাকেই ফলো করে আসছে যে মোটামুটি মাসের 20 তারিখের 22 তারিখের এই দিকে শেষের তৃতীয় সপ্তাহে যে রবিবারটা পড়ে সেই দিন যদি করা হয় তাহলে আমাদের চাষিজীবী যারা আছেন, কৃষিজীবী, তাদের সুবিধা হয়। ওই সময় আমাদের ধান ওঠাটা প্রায় শেষ দিকে হয়। যে সমস্ত রবি শস্যের চাষ, আলু আছে, সর্ষে আছে, এই সব চাষগুলো তারা সামলে নেন, তাহলে তাদের সুবিধা হয়। এবং চাকরিজীবী এবং এই সময় আমাদের যে ফাইনাল পরীক্ষাটাও হয় 5 to 9, সেই সমস্ত ছেলেমেয়েরা অনেকটা পরীক্ষা সামলে তারা নবান্নে সক্রিয়ভাবে আনন্দ সহকারে অংশগ্রহণ করতে পারেন। আগে আমাদের আজকে রান্না করে আজকেও খাওয়া হতো, কালকেও খাওয়া হতো, ওটাকেই আমরা বাসি নবান্ন বলি। এটা মা লক্ষ্মীকে নবান করানো হলো। আমাদের যখন ওই অন্নপূর্ণা রান্না করতে যায়, দিয়ে পূর্ণ ঘর দিয়ে ইয়ে করে আগুন করে আমরা হাঁড়িতে চাল দিলাম, কলাই ডাল করলাম, আর রুই মাছের ঝোল করলাম, আর চাটনি করলাম, তারপরে পায়েস করলাম, আর মালপোয়া ভাজলাম। ধরুন আমরা ওই ছোটো থেকে 15-16 বছর থেকে দেখছি লবান কাকে বলে। লবান হচ্ছে প্রত্যেকটা চাষিরা এই বাংলার অঘ্রাণ মাস ঢুকলেই ওই মাঠকে যেত, মাঠে ওই লঘু শাল বলুন, ঝিঙে শাল বলুন, তারপরে ওই কী বলেন বাচ্চু ধান, এসে সমস্ত চাষিরা ধান চাষ করতো। তখন ওই চাষিরা যেয়ে চান টান করে ওই একাটি কেটে নিয়ে এসে ওই নতুন কাপড়ে বেঁধে নিয়ে এসে বাড়িতে আসতো। নিয়ে তারপরে ওই টাকা ধরুন তখন তো ঢিকি ছিল, ঢিকি সেটাই ওই 2-3 দিন রোটে দিয়ে ঢিকি সেটাই দিয়ে
তারপরে ওই যে লাবানের মিষ্টি এরকম নানা রকম চিঁড়ে মিষ্টি কলা আপেল যা দিয়ে তারপরে ওইটাকে কে বেটে করতো ওই চালটা কেউ হয়তো হয় ভিজিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়ে তারপরে ওই যেমন সমস্ত হয়তো আপনার বাড়ির 10টা এবার কুটুমজন হয় আরও 5টা লোক তাদের এই কলা পাতা দিয়ে পাতা দিয়ে ওইটাকে লাবান, হ্যাঁ ওইটা বলে লাবান।